দেখো আজকে হচ্ছে আমরা গুণগত রসায়নটা শেষ করব। তো দেখো এখান থেকে আমাদের গুণগত রসায়নে বলছে যৌগের বিশুদ্ধকরণ কি। দেখো দুইটা যৌগ একত্রে আছে, তুমি যে যৌগটা চাচ্ছ নিতে ওই মিশ্রণ থেকে সেই যৌগটা যেভাবে ছিল সেইভাবে যদি বের করে নিয়ে আসতে পারো সেটাই হচ্ছে যৌগের বিশুদ্ধকরণ। এটা একটা ভৌত প্রক্রিয়া, এতটুকু, এর বেশি করতে হবে না। এখন এই ভৌত যে প্রক্রিয়া বা এই যে ভৌত ধর্মের উপর ভিত্তি করে তুমি বিশুদ্ধ করতেছো, এটা সম্পর্কে এই ভৌত ধর্ম থেকে আমরা জৈব যৌগ অজৈব যৌগ বিশুদ্ধ কিনা এটা আমরা জানতে পারি। যে সকল বিষয়সমূহ নিয়ে আমরা এটা জানতে পারি এগুলাকে বলা হয় এই যৌগের বিশুদ্ধতার মানদণ্ড। এই যৌগের বিশুদ্ধতার মানদণ্ডগুলো পরীক্ষায় রিটেনে আসতে পারে, ঢাকা ইউনিভার্সিটি রিটেনে আসতে পারে, যেহেতু তোমাদের ফুল সিলেবাস এজন্য এটা পড়তে হবে, ডিউ রিটেনের জন্য এটা পড়তে হবে। খুব ডিটেলসে পড়তে হয় অ্যাডমিশন টেস্টের জন্য, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে না পড়লে অ্যান্সার করা একটু টাফ। তাহলে কি কি আছে দেখো, স্থির গলনাঙ্ক, স্থির স্ফুটনাঙ্ক, কঠিন পদার্থের ক্লাস গঠন, আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব, নির্দিষ্ট প্রতিসরাঙ্ক। এখন দেখো এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা সোডিয়াম ক্লোরাইড বা একটা বরফের গঠন, এগুলো কি ক্লাস আকৃতির, তাহলে কঠিন পদার্থ কি থাকবে, একটা ক্লাস গঠন থাকবে, ইংরেজি টার্ম সহ পড়বা। এবার ওই কঠিন পদার্থটা তুমি গলাইছো, তাহলে কি থাকবে, এটাকে স্থির গলনাঙ্ক, মানে গলনাঙ্কটা আমরা বলবো, তাহলে গলনাঙ্ক মানে স্থির গলনাঙ্ক। এরপরে তুমি ওটাকে ফোটাবা, তাহলে স্ফুটনাঙ্ক, সেখান থেকে স্থির স্ফুটনাঙ্ক। এরপরে সবকিছুর একটা ঘনত্ব থাকবে, তাহলে আপেক্ষিক ঘনত্ব, আর হচ্ছে নির্দিষ্ট প্রতিসরাঙ্ক। এখন কঠিন জৈব অজৈব যৌগের সুনির্দিষ্ট গলনাঙ্ক, কঠিন জৈব অজৈব যৌগের সুনির্দিষ্ট গলনাঙ্ক কি বলছিলাম, কঠিন যে কোনো কিছুর কি থাকে, কঠিন যে কোনো কিছুর গলনাঙ্ক থাকে, সেইটাই দেখো এখানে বলা আছে, কঠিনের সুনির্দিষ্ট গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। তরলের কি থাকে, তরলটাকে আমরা ফোটাতে পারি, এই জন্য তরলের থাকে স্ফুটনাঙ্ক। এগুলা বিশুদ্ধতার মানদণ্ড। তাই তরলের ক্ষেত্রে বিশুদ্ধতার মানদণ্ড কি আর কঠিনের ক্ষেত্রে বিশুদ্ধতার মানদণ্ড কি, এটা বোঝা গেল। এখন যদি কঠিনের সাথে কিছু ভেজাল মিশ্রিত থাকে তখন গলনাঙ্ক কি একই হবে, না, গলনাঙ্কটা হ্রাস পাবে। কতটুকু হ্রাস পাবে এটাই পড়তে হবে। 2 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস। ধরো কঠিন পদার্থের সাথে বা ওই যে বরফ বলো বা সোডিয়াম ক্লোরাইড বা লবণ বলো, ওটার সাথে যদি ধুলাবালি মিশ্রিত থাকে তাহলে গলনাঙ্কটা একটু কমে যাবে, 2 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। আর পানি যদি অবিশুদ্ধ হয় বা তরল পদার্থ যদি অবিশুদ্ধ হয় তাহলে তার স্ফুটনাঙ্কটা বেড়ে যাবে। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এরপরে দেখো নির্দিষ্ট যৌগের বিশুদ্ধীকরণের সাধারণ ল্যাবরেটরি পদ্ধতি সমূহ। এখন দেখো আমরা 3 ধরনের পদার্থ সম্পর্কে পরিচিত, কঠিন, তরল এবং গ্যাসীয়। তা কঠিন পদার্থ বিশুদ্ধকরণের পদ্ধতি কি কি আছে, তরল পদার্থ বিশুদ্ধকরণের পদ্ধতি কি কি আছে, গ্যাসীয় পদার্থ বিশুদ্ধকরণের পদ্ধতি কি কি আছে, এগুলো আমরা একটু জানি। দেখো কঠিন থেকে ক্লাসন, ক্লাসন থেকে আংশিক ক্লাসন। ক্লাস কার হয়, ক্লাস কঠিনেরই তো হয় বিশুদ্ধ, তরল পদার্থতে ক্লাসন হয় না। তাহলে ক্লাস এর সাথে রিলেটেড কঠিন, তাহলে ক্লাসন এবং আংশিক ক্লাসন কার মধ্যে যাবে, কঠিন পদার্থের মধ্যে যাবে। আচ্ছা, দেখো আয়োডিন নাম শুনছো, উদ্দীপাদিত পদার্থ এসএসসিতে নাম শুনছে, এগুলা কঠিন থেকে সরাসরি গ্যাসীয়তে যায়। তাহলে উদ্দপাতন হবে হচ্ছে কঠিন পদার্থের। স্টিম পাতন, ম্যাক্সিমাম পাতন হবে হচ্ছে তরল পদার্থের, এক্সেপ্ট স্টিম পাতন। স্টিম পাতন এটা আসবে তোমার কঠিনে। স্টিম পাতন তরলও হতে পারে কঠিন হতে পারে, কিন্তু যদি বলা হয় কঠিনের মধ্যে একমাত্র স্টিম পাতন কোনটা, একমাত্র স্টিম পাতন হচ্ছে, মানে পাতনের মধ্যে একমাত্র স্টিম পাতনটা কঠিনের মধ্যে আসবে। এখন সকল যৌগের ক্ষেত্রে স্টিম পাতন হয় না, শুধুমাত্র কঠিন জৈব যৌগের ক্ষেত্রে স্টিম পাতন। আর সকল পাতন বললে তোমার তরলে আসবে, যেমন দেখো পাতন, আংশিক পাতন, স্টিম পাতন, নিম্নচাপ পাতন, সমিশ্রণ পাতন, সবই কিন্তু তরলের। এক্সট্রা আরেকটা জিনিস, সেটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। দেখো এই দ্রাবক নিষ্কাশনটা তুমি তরলেও পাবা, দ্রাবক নিষ্কাশনটা তুমি কঠিনেও পাবা। আমরা ডিটেলসে দ্রাবক নিষ্কাশন টপিকটা পড়বো, সেখানে এই দুইটা বিষয় কেন কঠিনে তরলে আসতেছে আমরা বুঝতে পারবো। এখন আরেকটা জিনিস, ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি শুধুমাত্র আমরা কঠিন যৌগে বিশুদ্ধকরণের ক্ষেত্রে ব্যবহার করব, ক্রোমাটোগ্রাফি আমরা পড়বো। তাই কঠিনের ক্ষেত্রে ক্রোমাটোগ্রাফি, দ্রাবক নিষ্কাশন, ক্লাসন, আংশিক পাতন, ঊর্ধ্বপাতন, আংশিক ক্লাসন, এগুলো বুঝতে পারছো, এগুলো এইভাবেই মনে রাখতে হবে।
তরলের মধ্যে সকল পাতন, আরেকটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। গ্যাস, গ্যাস আমরা কি করি, শোষণ করি, সেখান থেকে মনে রাখো শোষণ পদ্ধতি। তরলীকরণ, গ্যাসকে আমরা তরল করতে পারি অতি নিম্ন চাপে। আর আংশিক পাতন, এইগুলা হচ্ছে গ্যাসীয় যৌগের বিশুদ্ধকরণ। আচ্ছা এবার দেখো, এগুলা একটু খেয়াল করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলা। এর মধ্যে একটু খেয়াল করো, উদ্বায়িতার পার্থক্যের জন্য ঊর্ধ্বপতন, উদ্বায়িতার পার্থক্যের জন্য এরকম কোশ্চেন দিবে যে দুইটা যৌগের মধ্যে উদ্বায়িতার পার্থক্য আছে, তাহলে এটা কিভাবে তুমি আলাদা করবা ঊর্ধ্বপতন পদ্ধতিতে। উদ্বায়িতার পার্থক্য, স্ফুটনাঙ্কের পার্থক্য পাতন দ্বারা আলাদা করতে পারবা, সাধারণ পাতন আর আংশিক পাতন দ্বারা। পানিতে অদ্রবণীয় কিন্তু স্টিমে উদ্বায়ী, পানিতে অদ্রবণীয় কিন্তু স্টিমে উদ্বায়ী, এটা হচ্ছে স্টিম পাতন। যৌগের দ্রাব্যতার পার্থক্য, দ্রাবক নিষ্কাশন এবং ক্লাসন, এটা মেডিকেলে আসছিল যে যৌগের, বইয়ের ভিতর থেকেও আমি দেখাবো, দ্রাব্যতার পার্থক্যের জন্য, মানে ম্যাথমেটিক্যাল টার্ম আকারে আসছিল, আমি দেখাবো। দ্রাব্যতার পার্থক্যের জন্য আমাদের ক্লাসন এবং দ্রাবক নিষ্কাশন, মেইনলি দ্রাবক নিষ্কাশনটা আমরা বলবো। অধিশোষণের মাধ্যমে ক্রোমাটোগ্রাফি, পাঁচটাই তোমাকে ভালো করে জানতে হবে। এবার আসো প্রথমে ক্লাসন পদ্ধতি নিয়ে আমরা একটু কথা বলি। ক্লাসনটা কি দেখো, আমরা দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল পড়ছিলাম, সেখানে অদক্ষেপ পরে পড়ছিলাম। তো অদক্ষেপ পড়া মানে কি, তলানি জমা, দানাদার কঠিন পদার্থ হওয়া। তাহলে ওগুলার কিন্তু একটা আকৃতি, জ্যামিতিক গঠন আছে, ওগুলার একটা জ্যামিতিক গঠন আছে, ওইগুলাকে বলা হয় ক্লাস। আর যে প্রক্রিয়া এগুলো তৈরি হয় এটাকে বলা হয় ক্লাসন প্রক্রিয়া। এখন ক্লাস পৃথক হওয়ার পর যেটা তুমি পাবা ওইটাকে বলা হয় মাতৃদ্রবণ। মাতৃদ্রবণ হলো সংশ্লিষ্ট পদার্থের একটা সম্পৃক্ত দ্রবণ। দেখো ক্লাস যেটা হচ্ছে ওটা কিন্তু অতিপিক্ত, আর যেটা মাতৃদ্রবণ পাচ্ছ সেটা কিন্তু হবে সম্পৃক্ত। ক্লাসিত কঠিন পদার্থ বিশুদ্ধ অবস্থায় ও ভেজাল মুক্ত থাকে, মানে ক্লাসে কোনো ভেজাল থাকে না, যেটা তুমি ক্লাস পাচ্ছ ওই ক্লাসে কোনো ভেজাল থাকে না এবং ওইটা হয় হচ্ছে বিশুদ্ধ। এখান থেকে এইটা একটু মনে রাখবা, সোডিয়াম ক্লোরাইডের ক্লাসটা কেমন দেখতে, ঘনক আকৃতির। ক্লাস বলে যে টপিকটা, এটা প্রথম সিলেবাসে ছিল, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য এগুলো পড়তে হয়, কিন্তু এইচএসসির জন্য এগুলো লাগে না। যে ক্লাসের যে ক্লাসিফিকেশন আছে, মানে শ্রেণী বিভাগ আছে, এই ক্লাসনটা তুমি কোথায় ব্যবহার করবা, চিনি উৎপাদনে ব্যবহার করা হয়, এছাড়া জৈব যৌগের বিশোধনে ব্যবহার করা হয়। ভেজাল মিশ্রিত অবিশুদ্ধ যৌগকে ক্লাসন পদ্ধতিতে বিশুদ্ধ ক্লাস রূপে আলাদা করা হয়। তো এইটা বহু পদ্ধতিতে আসতে পারে, একটা চিনি উৎপাদনে ব্যবহার করা হয়, জৈব যৌগের বিশোধনে ব্যবহার করা হয়, আর ভেজাল থেকে বিশুদ্ধ ক্লাস বের করতে এটা ব্যবহার করা হয়। এখন ক্লাস করতে গেলে আমাকে ঠান্ডা করতে হয় ওই দ্রবণটাকে। দেখো তাপ শোষী বিক্রিয়ায়, তাপহারী বিক্রিয়ায়, তাপশোষী মানে তাপহারী, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বৃদ্ধি পায়। তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বৃদ্ধি পায়। দ্রাব্যতা টপিকে কিন্তু এগুলো নিয়ে ডিটেলস বলছে, এখন এগুলো বলতে চাচ্ছি না। এখন তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ানোর পরিবর্তে তাপমাত্রা যদি কমানো হয়, মানে শীতল করা হয়, এই শীতলকরণটা যদি আস্তে আস্তে করো তুমি, তাহলে ক্লাসটা বড় হবে। আর শীতল যদি খুব দ্রুত করো তাহলে ক্লাসটা ছোট হবে। একটু উল্টা মতো একটু মনে রাখতে পারো। যখন তুমি এখানে দেখো বলা ছিল যদি ধীরে ধীরে শীতল করা হয় তাহলে ক্লাসের আকারটা বড় হবে। যখন ক্লাসের আকারটা বড় হবে তখন তার মধ্যে কোনো অপদ্রব্য মানে ভেজাল থাকবে না, ওই ক্লাসটা বিশুদ্ধ হবে। তাহলে দেখো এরকম কোশ্চেন তোমার আসতে পারে যে বিশুদ্ধ ক্লাস কিভাবে পাবো আমরা, ধীরে শীতল করলে নাকি দ্রুত শীতল করলে? ধীরে শীতল করলে। যদি দ্রুত শীতল করো তাহলে ওই যে ভেজালগুলা সেগুলা আটকে যাবে ওই ক্লাসের মধ্যে, এটা মনে রাখতে হবে। তাহলে সম্পূর্ণ বিশুদ্ধ করতে গেলে ধীরে ধীরে শীতল করতে হবে, অপদ্রব্য থাকবে না, সেটাই বিশুদ্ধ হবে এটা। আর যে ক্লাস ভেজাল সেখানে অস্বচ্ছ থাকবে, স্বচ্ছ দেখাবে না। আচ্ছা ক্লাসন প্রক্রিয়ায় তোমাকে দ্রাবক নির্বাচন করতে হবে। এখানে দেখো কতগুলো জিনিস আছে, এগুলা জানার কথা, যে পোলার দ্রাবক কারা, পানি, মিথানল, ইথানল।
ইথাইল অ্যাসিটেট, ডাইথাইল ইথার, প্রোপানন। একমাত্র কিটোনের মধ্যে দেখো প্রোপানন আছে, এটা হচ্ছে পোলার দ্রাবক। ইথানল, মিথানল, পানি এগুলা পোলার দ্রাবক। লাইক ডিজলভ লাইক নীতিটা কি? এটা হচ্ছে সমযোজী যৌগ সমযোজী দ্রবণে পোলার আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয়। জৈব যৌগ তো সমযোজী দ্রবণ, তাহলে এটা হচ্ছে সমযোজী যৌগে দ্রবণীয় হবে। অপোলার দ্রাবকের এক্সাম্পল কি দিছে? তরল হাইড্রোকার্বন, বেনজিন, টলুইন, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড। এগুলা সব অপোলার দ্রবক, মানে পানিতে দ্রবণীয় হয় না, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। অ্যাক্টিভেটেড চারকোল দিলে কি হবে? ক্লাসটা কি বললাম আমরা? বিবর্ণ হবে। যে ক্লাসে ভিজুয়াল থাকবে সেটা কি কালারলেস হবে, মানে অস্বচ্ছ হবে, মানে তো কালার ভিন্ন হতে পারে। ওইটাতে কি যুক্ত করা হয়? ওই যে ভেজাল বস্তু, রঙিন যে ভেজাল বস্তু, ওইটা এই অ্যাক্টিভেটেড চারকোল দ্বারা শোষিত হয়ে যায়, তখন দ্রবণটা বর্ণহীন হয়ে যায়, সম্পৃক্ত দ্রবণটা বর্ণহীন হয়ে যায়। এটা অ্যাক্টিভেটেড চারকোল যুক্ত করতে হয়। ক্লাস কি করে আলাদা করবা? এখান থেকে শুধু একটা অডি মনে রাখো, বুকনার ফানেল দিয়ে আমরা আলাদা করবো, আর কিচ্ছু পড়তে হবে না। এখান থেকে আমরা এটা বুকনার ফানেল দিয়ে আলাদা করব। এরকম কোশ্চেন আসবে যে বুকনার ফানেল কিসের সাথে সম্পর্কিত? ক্লাসনের সাথে সম্পর্কিত। বুকনার ফানেল ক্লাসনের সাথে সম্পর্কিত। লাস্টের লাইনটা এইটুকু খেয়াল করতে হবে। ক্লাসের বিশুদ্ধতার পরীক্ষা। বিশুদ্ধ ক্লাস কেমন হয়? স্বচ্ছ হয়। শুষ্ক ক্লাসের নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, এইটা একটু পড়তে হবে। ক্লাসন পদ্ধতি ধাপগুলা, প্রথমে কি করতে হবে? উপযুক্ত দ্রাবক নির্বাচন করতে হবে, নমুনা দ্রবণ প্রস্তুতি করতে হবে, দ্রবণের পরিস্রাবণ, সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতি, সব দেখো দ্রবণ, সব দ্রবণ। তাহলে এই জায়গাগুলোতে দ্রব দিয়ে দিবে, এখানটাতে দ্রব দিয়ে দিতে পারে, এখানে দ্রব, সম্পৃক্ত দ্রব হয় না, এই জায়গাটা বেশি চেঞ্জ করে দিতে পারে, এইটা এবং এইটা। আর এটা তো আলাদা, এটা তো চেঞ্জ করার সুযোগ নাই। সোডিয়াম ক্লোরাইডের সাথে HCl, গাঢ় HCl দূর করতে হয়, এগুলা দরকার নাই এখান থেকে। প্র্যাকটিক্যাল টপিক এইটা একটু পড়তে হবে, অনুধাবনের জন্য এটা পড়তে হবে। এমসিকিউ এর জন্য তো প্রথমে হেডলাইনটাই, যে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের ক্লাসন প্রক্রিয়ায় কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করবা? বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের ক্লাসন প্রক্রিয়ায় কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করবা? এইটার জন্য দেখো, ভেজালযুক্ত খাদ্য লবণের উত্তপ্ত সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইড সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে। ভেজালযুক্ত খাদ্য লবণ মানে তো সোডিয়াম ক্লোরাইড, এটা সম্পৃক্ত দ্রবণ মানে সেটা সম্পূর্ণরূপে আয়নিত হচ্ছে। যখন তুমি এটাকে শীতল করবা, গ্লাসের মধ্যে শীতল করতে হবে, শীতল করলে দ্রাব্যতা কমতে থাকবে, লবণের দ্রাব্যতাটা কমবে। এই অবস্থায় সবল তড়িৎ বিশ্লেষ্যে HCl যোগ করলে HCl আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি করবে। দেখো সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের আয়ন ছিল, HCl এ ক্লোরিন আয়ন ছিল, তাহলে এখানে কি ক্লোরিনের পরিমাণটা বেড়ে যাচ্ছে না? তাই ক্লোরিন আয়নের ঘনমাত্রাটা বেড়ে যাচ্ছে এই জায়গাটাতে। দেখো সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণ, সোডিয়াম ক্লোরাইডের ক্লাসনের ক্ষেত্রে তুমি যদি HCl যোগ করো তাহলে ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা এক্ষেত্রে বেড়ে যাচ্ছে। প্রথমে দেখো, তাহলে এখানে কি এটা সমায়ন প্রভাব? সমায়নের প্রভাবে আমরা কি জানি? দেখো এখানে বলছে নিম্ন তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল কমতে থাকে প্রথম ক্ষেত্রে, যখন এই HCl যোগ করা হয়নি, তখন যখন তুমি শীতল করতেছিলে তখন দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল কমতেছিল সোডিয়াম ক্লোরাইডের। পরবর্তীতে যখন HCl যোগ করছো, HCl যখন তুমি যোগ করছো, তখন ক্লোরাইড আয়নের প্রভাবে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক গুণফল এটা দ্রাব্যতা গুণফল থেকে বেড়ে যাচ্ছে। ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বাড়তেছে, তা আমরা আয়নিক গুণফলে কি জানি? আয়নিক গুণফলে আয়নের ঘনমাত্রা জানি না, আয়নের ঘনমাত্রাগুলো গুণ করতে হয়। তাই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা যদি বাড়ে তাহলে কেআইপি বাড়বে না? তাহলে কেআইপিটা কেএসপি থেকে বড় হয়ে যাচ্ছে। কেআইপি কেএসপি থেকে বড় হয়ে যাওয়া মানে কি? সেই জায়গায় অতিরিক্ত হচ্ছে, মানে অনেক দ্রুত ক্লাস সৃষ্টি হচ্ছে।
সোডিয়াম আয়ন ক্লোরিন আয়ন যুক্ত করে ক্লাস সৃষ্টি হবে। তাহলে এই লাস্টের লাইনটা এমসিকিউ এর জন্য পড়বা যে সোডিয়াম ক্লোরাইডের ক্লাসন প্রক্রিয়া দ্রুত ও বেশি করার জন্য এই সেলটা ব্যবহার করা হয়। এবার আসো আংশিক ক্লাসন, এটা আবার কি? দেখো সংজ্ঞাটা জ্ঞানমূলক কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। উপযুক্ত কোনো একটি দ্রাবকে বিভিন্ন দ্রাব্যতা বিশিষ্ট দুই বা ততোধিক কঠিন পদার্থের মিশ্রণের সম্পৃক্ত দ্রবণ থেকে ওই মিশ্রণের উপাদানগুলোর দ্রাব্যতার পার্থক্যের উপর ভিত্তি করে প্রত্যেকটি পদার্থকে পর্যায়ক্রমে পৃথকভাবে ক্লাস রূপে পৃথক করার পদ্ধতিকেই বলা হয় আংশিক ক্লাসন। অনেক বড় একটা সংখ্যা, এটা মেডিকেল আসছিল, খেয়াল করো। এই যে দ্রাব্যতার পার্থক্যের উপর ভিত্তি করে, দ্রাব্যতার পার্থক্যের উপর ভিত্তি করে পৃথকভাবে তুমি যে পৃথক করতেছো যৌগগুলোকে, এটাই হচ্ছে আংশিক ক্লাসন। কোশ্চেনটা এরকম ভাবে আসবে, বলবে এ যৌগ, ধরো এইখান থেকে আমি এতটুকু বলি, এ এর দ্রাব্যতা দেওয়া আছে 25, বি এর দ্রাব্যতা দেওয়া আছে 45। এই এ ও বি কে তুমি কিভাবে আলাদা করবা? এ ও বি কে, এই যে দুইটা আলাদা আলাদা দ্রাব্যতা দেওয়া আছে, তার মানে কি দ্রাব্যতার পার্থক্য। দ্রাব্যতার পার্থক্যের উপর ভিত্তি করে আমরা কি করব তাহলে? কোন পদ্ধতিতে করব? আংশিক ক্লাসন পদ্ধতি। এতটুকু। দুইটা দ্রাব্যতা আলাদা আলাদা দ্রাব্যতা দেওয়া থাকলে এটা মনে করতে হবে দ্রাব্যতার পার্থক্য আছে, দেখো এটা 45 একটা 25, পার্থক্য তো থাকবে। আংশিক ক্লাসন পদ্ধতিতে আমরা ব্যবহার করব। এই আংশিক ক্লাসনে কি কি ব্যবহার করা হয় একটু রিডিং দিবা। আংশিক ক্লাসনে কি কি ব্যবহার করা হয় একটু রিডিং দিবা। এই যে আংশিক ক্লাসনে ব্যবহৃত দ্রাবক কি কি? পানি, অ্যালকোহল, ইথার, অ্যাসিটন, বেনজিন। পানি, অ্যালকোহল, ইথার, অ্যাসিটন, বেনজিন, এগুলা আংশিক ক্লাসনে ব্যবহার। চিনি বা সুগার শিল্পে আংশিক ক্লাসন ব্যবহার করা হয় মূলত চিনির ক্লাসের আকার বৃদ্ধি, মানে চিনির মিষ্টি বাড়ানোর জন্য। চিনির মিষ্টিতা বাড়ানোর জন্য আমরা আংশিক ক্লাসনটা ব্যবহার করি। ডিস্টিলেশন বা পাতন, দেখো যে সকল তরল পদার্থ এর স্ফুটনাঙ্কের মধ্যে বিয়োজিত না হয়ে বাষ্পীভূত হয় এবং সে বাষ্পকে শীতল করলে তরলে পরিণত হয়, সেটাকে উদ্বায়ী তরল বলে। মানে তুমি যখন তাপ দিবা তখন সেটা কি হবে? বাষ্পে রূপান্তর হবে। আবার যখন বাষ্পকে তুমি ঘনীভবন করবা তখন সেটা হবে পাতন প্রক্রিয়া। তার মানে পাতন মানে কি? দুইটা জিনিস, প্রথমে বাষ্প হবে, পরে বাষ্প থেকে তরল হবে। অবস্থাভেদে তরল পদার্থের পাতন টোটাল কয় টাইপের বলতেছে? অবস্থাভেদে এখানে পাতন বলতেছে 5 শ্রেণীতে। কি কি আছে দেখো? সাধারণ পাতন, আংশিক পাতন, সমস্ফুটন পাতন, বাষ্প পাতন, নিম্নচাপ পাতন। এবার আসো প্রত্যেকটা সম্পর্কে আমরা একটু একটু জানি। প্রথমে আসো সিম্পল ডিস্টিলেশন বা সাধারণ পাতন। হেডলাইনটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, যে অনুদ্বায়ী কঠিন ও তরল পদার্থ থেকে উদ্বায়ী তরলকে এবং 40°C তাপমাত্রার অধিক ব্যবধানে স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুই তরলের মিশ্রণ থেকে বিশুদ্ধ অবস্থা পৃথক করা তাকে সাধারণ পাতন বলে। এখন এইটুকু মনে রাখতে হবে, মনে রাখবা 40-এর বেশি হলে সেটা হবে সাধারণ পাতন, 40°C থেকে বেশি হলে সেটা হবে সাধারণ পাতন, আর 40°C কম হলে সেইটা হবে আংশিক পাতন। খুব ইম্পর্টেন্ট এই দুইটা টার্ম। 40-এর বেশি সাধারণ পাতন, 40-এর কম যদি স্ফুটনাঙ্ক হয় তখন সেটা হবে তোমার আংশিক পাতন। এখন সাধারণ পাতন প্রক্রিয়ায় 3টা যন্ত্র ব্যবহার করা হয়, একটু মনে রাখবা। খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। কি কি? একটা হচ্ছে পাতন ফ্লাক্স, লিবিক শীতক, আর গ্রাহক পাত্র। আর টেম্পারেচার কত এটা দেখার জন্য থার্মোমিটার ইউজ করা হয়। টোটাল 4টা জিনিস ইউজ করা হয়। চাইলে মনে রাখতে পারো, না হলে দরকার নাই। এইটা একটু পড়তে হবে। তরল পদার্থের স্ফুটনাঙ্ক কত এর বেশি হলে পানি শীতক বা লিবিক শীতকের পরিবর্তে বায়ু শীতক ব্যবহার করা হয়। মানে বায়ু শীতক কখন ব্যবহার করা হয় এইটা একটু মনে রাখতে হবে, যখন 100 এর বেশি টেম্পারেচার হবে।
দেখো 100 এর বেশি টেম্পারেচার হলে 100°C তাপমাত্রায় পানি ফুটতে থাকে, তখন তার তরল অবস্থা থাকে না, তাহলে সেখানে কি তুমি পানি শীতক ব্যবহার করতে পারবা? পারবা না। সেখানে তোমাকে বাষ্প রিলেটেড কিছু ব্যবহার করতে হবে, এই জন্য বায়ু শীতক আমরা ব্যবহার করব, এটা তো লজিক। দেখো যেটা বলতেছিলাম, আংশিক পতন যদি 40-এর বেশি হলে সাধারণ পতন হয়, আর 40-এর যদি কম হয় সেটাকে আমরা আংশিক পতন করি অংশ কলাম ব্যবহার করে। অংশ কলাম ব্যবহার করে যে পাতন করি সেটাকে আমরা বলি আংশিক পাতন। এরকম ভাবে দিবে যে এ দুইটা যৌগ, এ এর স্ফুটনাঙ্ক এত, বি এর স্ফুটনাঙ্ক এত, দুইটা পার্থক্য দেখো 25, 40-এর কম। বলবে এ ও বি আলাদা করতে তুমি কোন নিচের কোনটি ব্যবহার করবা। দেখো এ আর বি এর স্ফুটনাঙ্কের পার্থক্য হচ্ছে 25, তাহলে পার্থক্য যদি 40-এর কম হয়, এখানে কি পার্থক্য 40-এর কম না, তাহলে পার্থক্য যদি 40-এর কম হয় সেই ক্ষেত্রে তুমি আংশিক পতন ব্যবহার করবা। আংশিক পতনে আমরা অংশ কলাম ব্যবহার করছিলাম, এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় খুব ইম্পর্টেন্ট। পেট্রোলিয়াম থেকে ডিজেল, পেট্রোল, কেরোসিন পৃথক করতে, রেকটিফাইড স্পিরিট তৈরিতে, আলকাতরা আংশিক পতন। আলকাতরা আংশিক পতনে কিন্তু এসএসসিতে জৈব যৌগ পড়ে আসছিল। লঘু তেল থেকে বেনজিন, টলুইন ইত্যাদি পৃথক করতে এটা ব্যবহার করা হয়। এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এবার আসো সমস্ফুটন পাতন। এখানে দেখো সমস্ফুটন মিশ্রণ আছে, এটা রিডিং দিয়ে নিতে পারো। সমস্ফুটন পাতন, দেখো সম মানে কি সমান, যখন দুই বা ততোধিক তরল পদার্থের নির্দিষ্ট শতকরা সংযুক্তির কোনো মিশ্রণ এর প্রত্যেক উপাদানের স্ফুটনাঙ্ক হতে ভিন্ন সর্বনিম্ন অথবা সর্বোচ্চ কোনো তাপমাত্রায় একক বিশুদ্ধ তরল রূপে ফুটে, তখন ওই নির্দিষ্ট সংযুক্তির তরল মিশ্রণটিকে সমস্ফুটন মিশ্রণ বলে। এখন অনেক কঠিন একটা সংজ্ঞা, আমি একটু সহজ করি, তাহলে এই সংজ্ঞাটা মনে রাখা সহজ হবে। দেখো এখানে দুইটা কথা আছে, দেখো একটা আছে সর্বনিম্ন আর একটা আছে সর্বোচ্চ। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, একটু খেয়াল করো। এখানে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের সমস্ফুটন মিশ্রণের উদাহরণ, এইখানে যে এক্সাম্পল গুলো আছে দেখো, 95.6% ইথানল, 4.4% পানির মিশ্রণ, এই মিশ্রণের স্ফুটনাঙ্ক কত? 78.15, এটা মুখস্থ করতে হবে। মিশ্রণের স্ফুটনাঙ্ক 78.15, কিন্তু দেখো ইথানল তার নিজের স্ফুটনাঙ্ক, নিজস্ব স্ফুটনাঙ্ক 78.3, পানি এর নিজের স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। তাহলে কি দাঁড়ালো, এই দুইটা যখন তুমি মিক্স করেছো তখন দেখো তাদের স্ফুটনাঙ্ক, তাদের মানে আলাদা আলাদা যে স্ফুটনাঙ্ক ছিল তার থেকে কম। মিশ্রণের স্ফুটনাঙ্ক 78.15, কিন্তু ইথানলের আলাদা স্ফুটনাঙ্ক দেখো 78.3, যেটা এর থেকে বড়। সেম ভাবে পানির স্ফুটনাঙ্ক দেখো 78.15 থেকেও অনেক বড়। এটাই এখানে সংজ্ঞায় বলছে যে প্রত্যেক মিশ্রণ মানে সংযুক্তির কোন মিশ্রণ এর প্রত্যেকটা উপাদানের স্ফুটনাঙ্ক থেকে কমও হতে পারে আবার বেশি হতে পারে। এই জায়গায় তুমি দেখছো কমের এক্সাম্পল, বেশির এক্সাম্পলটা নিচে দেওয়া আছে, খেয়াল করো। সর্বোচ্চ কখন হচ্ছে দেখো, এখানে নাইট্রিক অ্যাসিডের পার্সেন্টেজ আর পানির পার্সেন্টেজ, এই মিশ্রণের স্ফুটনাঙ্ক কত? এই মিশ্রণের স্ফুটনাঙ্ক হচ্ছে 120.5°C, কিন্তু নাইট্রিক অ্যাসিডের নিজস্ব দেখো 86, পানির নিজস্ব কত 100। তাহলে কি হয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা স্ফুটনাঙ্ক যে আছে তার থেকে কি মিশ্রণের স্ফুটনাঙ্ক বেশি না? সেটা কিন্তু এখানে বলা হয়েছিল সর্বোচ্চ ও সর্বনিম্ন। তাহলে মিশ্রণের স্ফুটনাঙ্ক সর্বোচ্চ বা সর্বনিম্ন হতে পারে। এখন কার সর্বোচ্চ কার সর্বনিম্ন এবং পার্সেন্টেজ কত, এইটুকু মুখস্থ করে ফেলতে হবে। সর্বনিম্ন স্ফুটনাঙ্ক কার? ইথানল এবং পানীয়ের মিশ্রণ কোনটা কত পার্সেন্ট এবং টোটাল মিশ্রণ কত। নাইট্রিক অ্যাসিডটা অতটা ইম্পর্টেন্ট না হলেও পড়ে রাখতে হবে, কিন্তু এই রেকিফাইড স্পিরিটটা মানে এই 95.6% এর এইটা ভোলা যাবে না কোনোভাবেই। এটাকে বলা হয় রেকটিফাইড স্পিরিট, পরবর্তীতে বলা আছে দেখো এখানে, এই যে এটাকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। এখন এই রেকটিফাইড স্পিরিটে দেখো অ্যালকোহল ছিল 95.6%, এটাকে তুমি কিভাবে 100% বিশুদ্ধ করবা? রিটেনের জন্য এটা, এমসিকিউ এর জন্য শুধু দুইটা হেডলাইন পড়বা, এই দুইটা হেডলাইন এমসিকিউ এর জন্য, যে পাথরে চুন সহ পাতন দিয়ে আর বেনজিন সহ পাতন দিয়ে।
এটা একটু রিং দিয়ে নিতে পারো। বাষ্পপাতন বা স্টিম পাতন, বাষ্পপাতন বা স্টিম পাতন। দেখো, কঠিন যে সকল কঠিন ও তরল জৈব যৌগ পানিতে অদ্রবণীয় এবং যারা স্টিমে উদ্বায়ী হয় তাদেরকে আমরা স্টিম পাতনের দ্বারা আলাদা করি। এটা আমরা পড়ছি না? পড়ছি। এখন এখান থেকে প্র্যাকটিক্যালের জিনিস এগুলা, এসব কি পড়বা? এসব কিছু পড়বা না। এটা এখানে মনে রাখবা, এখানে পৃথকীকরণ ফানেল ব্যবহার করা হয়, আর এটার ব্যবহারটা মূলত এমসিকিউ এর জন্য, আর কিছু লাগবে না। কোথায় ব্যবহার আছে? গোলাপ জল প্রস্তুতিতে, ইউক্যালিপটাস পাতা থেকে তেল নিষ্কাশনে, অ্যানিলিনের বিশোধনে। তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুগন্ধি তৈরি করতে গেলে আমরা এই স্টিম পাতন ইউজ করে থাকি। নিম্নচাপ পাতন বা অনুপ্রেশ পাতন, নিম্নচাপ বা অনুপ্রেশ পাতন। স্বাভাবিক স্ফুটনাঙ্কের থেকে কম তাপমাত্রায় তরল পদার্থ থেকে পাতন করাকে আমরা অনুপ্রেশ পাতন বলে থাকি। তার মানে ধরো যার একটা নিজস্ব স্ফুটনাঙ্ক আছে, যেমন এখানে এক্সাম্পল যেটা দেওয়া আছে গ্লিসারিন, এর স্ফুটনাঙ্ক হচ্ছে 290, কিন্তু কখন? স্বাভাবিক বায়ুচাপে, মানে 1 অ্যাটমসফিয়ারে গ্লিসারিনের স্ফুটনাঙ্ক কত? 1 অ্যাটমসফিয়ারে গ্লিসারিনের স্ফুটনাঙ্ক হচ্ছে 290°C। কিন্তু যখন তার চাপ কমাইছো, দেখো 760 থেকে 12 করছো, মানে কি চাপ কমাইছো না নিম্নচাপ করছো? নিম্নচাপে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কমে যাচ্ছে, দেখো 180 নামছে। তাই গ্লিসারিনকে নিম্ন, মানে এইটা এখান থেকে এমসিকিউ এর জন্য এটা পড়তে হবে যে সাবান শিল্পে বর্জ্য লাই হতে গ্লিসারিনকে আলাদা করতে হয় কোন পদ্ধতিতে? নিম্নচাপ পাতন বা অনুপ্রেশ পাতন পদ্ধতিতে। এইখানে আমরা ক্লেইজেন ফ্লাক্স ব্যবহার করি। এটা প্র্যাকটিক্যালের জিনিস, এগুলো মনেও থাকবে না ক্লেইজেন ফ্লাক্স কি। এবং বায়ুর চাপ মাপার জন্য আমরা এখানে একটা ম্যানোমিটার ইউজ করে থাকি। ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন যে তুমি কঠিন পদার্থকে উত্তপ্ত করবা, সরাসরি বাষ্পে পরিণত হবে, ওটাকে আবার ঘনীভূত করলে সরাসরি তরলে কঠিনে ফিরে আসবে, এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। এক্সাম্পল কি? কর্পূর, ন্যাপথালিন, বেনজোইক অ্যাসিড ঊর্ধ্বপাতন, এগুলা। কর্পূর, ন্যাপথালিন, বেনজোইক অ্যাসিড, এইখানটা একটু খেয়াল করো, এইগুলা কর্পূর, ন্যাপথালিন, আয়োডিন, বেনজোইক অ্যাসিড, এগুলা। এর সাথে আরো মনে রাখবা অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার আরেক নাম আছে নিশাজল। এখন এই জায়গাটাকে তোমাকে কোশ্চেন করবে এরকম যে, ধরো আমি বললাম কাদামাটি ও নিশাদল মিশ্রিত, কাদামাটি ও নিশাদল মিশ্রিত অবস্থা পৃথক করবা কিভাবে? তাহলে দেখো এখানে যেহেতু নিশাদল আছে, তার মানে এটা আমরা ঊর্ধ্বপতন বা সাবলিমেশন পদ্ধতিতে করব। ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ টার্ম দিয়ে আসছিল ঊর্ধ্বপতন বা সাবলিমেশন। এবার সবগুলা সামারি দেখো এখান থেকে দেওয়া আছে। সাধারণ পতন, আংশিক পতন, সমিশ্রণ পতন, বাষ্প পতন, নিম্নচাপ পতন, সবগুলা কিন্তু আমরা পড়ে রাখছি। এগুলা সামারি করার জন্য হেল্পফুল হবে। দ্রাবক নিষ্কাশন, নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে আমরা দ্রাবক আলাদা করব। দ্রাবক নিষ্কাশনের মূলনীতিটা কি? ডায়নোস্টারের বন্টন নীতি। এখন এই জিনিসটা স্কিপ করলে ভালো হবে তোমাদের জন্য, কারণ এর যে সূত্র প্রমাণ, এটা মনে রাখতে পারবা ঠিকই, কিন্তু এটা কঠিন মনে রাখা, এই জন্য এটা আমি বোঝাতে চাচ্ছি না। কিন্তু যতটুকু না জানলে নয় সেতটুকু একটু বলবো আমরা। যদি কখনো বলে দেয় কেডি কি, প্রাথমিক এ দ্রাবকে দ্রব্যের ঘনমাত্রা C1, দ্বিতীয় দ্রাবকের ঘনমাত্রার যে অনুপাত সেটাই হচ্ছে আমার বন্টন গুণাঙ্ক বা বন্টন ধ্রুবক।
বন্টন গুণাঙ্ক বা বন্টন ধ্রুবক। এখানে সূত্রের একটা প্রতিপাদন আছে, দরকার না এগুলা, আমরা এখান থেকে শুধু অল্প একটু ম্যাথমেটিক্যাল টার্মের দিকে যাব, মানে কিছু একটু মুখস্থ বিদ্যায় যাব, এগুলা দরকার নাই, সব কঠিন, এগুলা বেশি কঠিন লাগবে, এগুলা দরকার নাই, এইটা একটু মুখস্থ করতে হবে। কার্বন টেট্রাক্লোরাইড ও পানিতে I2 এর বন্টন গুণাঙ্ক কত? 80। এইভাবে এই মানটা মুখস্থ করে ফেলতে হবে। আর এই ম্যাথটা একটু পড়তে হবে, এইটা এমসিকিউ এর জন্য এই ম্যাথটা দেখো, খুব কঠিন কোনো ম্যাথ না কিন্তু। এইটা হচ্ছে কেডি এর মান দেওয়া আছে, 80টা হচ্ছে কেডি এর মান দেওয়া আছে। তা আমরা কেডি সমান কি জানি? কেডি সমান C1/C2 জানি। একটু খেয়াল করো, কোনো তাপমাত্রায় প্রতি লিটার পানিতে 0.35 গ্রাম আয়োডিন, 1 লিটারে 0.35 গ্রাম, তার মানে কি গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার কি এটা দ্রাব্যতা, গ্রাম পার লিটার কি দ্রাব্যতা, কার এটা দেখো, কার্বন টেট্রাক্লোরাইড ও পানিতে আয়োডিনের বন্টন গুণাঙ্ক। তাহলে আয়োডিনটা কোথায় কোথায় আছে? কার্বন টেট্রাক্লোরাইডে আছে, পানিতে আছে, কার্বন টেট্রাক্লোরাইড আছে, পানিতে আছে। তাহলে প্রথম পাত্রটা কি? আমরা দেখো কেডি সমান পড়ছি, প্রথম পাত্রে আয়োডিনের দ্রাব্যতা, মানে প্রথম পাত্রে দ্রাব্যতা এবং দ্বিতীয় পাত্রে দ্রাব্যতা কত। তা আয়োডিনের প্রথম পাত্রে দ্রাব্যতা ধরো C1, আয়োডিনের দ্বিতীয় পাত্র বা পানিতে দ্রাব্যতাটা হচ্ছে C2। এই C2 এর মান কত দিচ্ছে? 0.35 গ্রাম পার লিটার। C1টা তোমাকে বের করতে হবে। সিম্পল জিনিস না, এখানে তুমি শুধু এখানে মান বসাবা, শেষ। এই একটা জিনিসই শুধু একটু পড়বা তুমি, কার্বন টেট্রাক্লোরাইড ও পানির মধ্যে বন্টন গুণাঙ্ক কত, কার্বন টেট্রাক্লোরাইড ও পানির আয়োডিনের বন্টন গুণাঙ্ক কত, এইটুকু একটু পড়ে রাখবা, এছাড়া কিছু দরকার না এখানে। দ্রাবক নিষ্কাশনে কি কি দ্রাবক ব্যবহার করা হয় এটা একটু মুখস্থ করবা। দ্রাবক নিষ্কাশনে আমরা ব্যবহার করি অধিক উদ্বায়ী ডাইইথাইল ইথার, বেনজিন, টলুইন, এনহেক্সেন, ক্লোরোফর্ম, ডাইক্লোরোমিথেন। দ্রাবক নিষ্কাশন প্রক্রিয়া ভৌত অবস্থার পর দুইটা, একটা হচ্ছে জলীয় দ্রবণ থেকে নিষ্কাশন, কঠিন থেকে নিষ্কাশনের পদ্ধতিটাকে বলা হয় সকসলেট নিষ্কাশন, এইটা একটু লাগবে। সকসলেট নিষ্কাশনটা কি? কঠিন পদার্থ থেকে জৈব যৌগ নিষ্কাশনের পদ্ধতিটাকে বলা হয় সকসলেট পদ্ধতি। এছাড়া আর এখান থেকে কিছু দরকার হয় না, এগুলা পড়লে পড়ে রাখতে পারো, কিন্তু এগুলা রিটেনে আসবেও না, তো এই লাস্টেই প্রয়োগটা লাগবে। দ্রাবক নিষ্কাশনে আমরা দ্রাবক রূপে কাকে মেইনলি ব্যবহার করে থাকি? পেট্রোলকে ব্যবহার করে থাকি। আচ্ছা, আরেকটা জিনিস যদি একটু দেখতে চাও, এখান থেকে একটু মনে রাখবা, সকসলেট যন্ত্রে কি কি থাকে? পাতন ফ্লাক্স থাকবে, পার্সোনাল থাকবে, আর শীতক থাকবে। দ্রাবক নিষ্কাশনে আমরা পেট্রোলকে দ্রাবক হিসেবে ব্যবহার করি, এখানের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট। নারকেলের শাঁস থেকে নারকেল তেল, সর্ষে বীজ থেকে সুগন্ধি তেল, মরিচের গোড়া থেকে ঝাঁঝালো লাল রং, ধানের তুষ ও চাউলের কোড়া থেকে ভোজ্য তেল। লাস্টেরটা অ্যাডমিশন টেস্টে আসছে, সবগুলো ইম্পর্টেন্ট। ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি সর্বপ্রথম কোন বিজ্ঞানীর নামের সাথে রিলেটেড? এটা মিখাইল সয়েড। বন্টনের পার্থক্যের উপর ভিত্তি করে। জ্যান্থোফিল নামক, আচ্ছা এগুলো দরকার নাই। ক্রোমাটোগ্রাফির সংজ্ঞাটা কি? যে বিশ্লেষণমূলক পদ্ধতিতে বিশেষ জৈব যৌগে দুই বা ততোধিক উপাদানের কোনো মিশ্রণকে একটি, ধরো দুইটা যৌগ আছে, তার মধ্যে একটাকে তুমি স্থির মাধ্যম হিসেবে রাখবা, আরেকটাকে তুমি সচল মাধ্যমে রাখবা, একটা স্থির মাধ্যমে একটা সচল মাধ্যমে রাখবা, এরপরে তুমি ওদেরকে আলাদা করবা যে পদ্ধতিতে, সেটাকে বলা হবে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফির বৈশিষ্ট্য কি কি? দুইটা সাম্য অবস্থার মধ্যে একটা স্থির সাম্য অবস্থা থাকবে বলছি। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ক্রোমাটোগ্রাফির ফেজ কয়টা, দশা কয়টা। ক্রোমাটোগ্রাফির ফেজ বা দশা কিন্তু এই দুইটা, একটা স্থির এবং আরেকটা গতিশীল। অনেকবার অনেক জায়গায় আসছে এটা। এর ফেজ হচ্ছে দুইটা, একটা স্থির আর একটা গতিশীল। তা স্থির কাকে রাখবা? যে কঠিন তাকেই তো রাখবা। স্থির মাধ্যম হিসেবে কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলা। এটা একটু পর পড়তে হবে, যেভাবে আছে এভাবে একদম পড়ে রাখবা। অ্যালডিহাইড, অ্যামিন, অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, যেভাবে আছে।
শোষণ, যে যত বেশি পোলার হবে যে তত বেশি শোষিত হবে। লাস্টের পরে আসো শ্রেণী বিভাগে, মোস্ট ইম্পর্টেন্ট। এখানটাতে মনে রাখবা অধিক পাতলা, অধিক থেকে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, ক থেকে কলাম ক্রোমাটোগ্রাফি, আর এখানে পাতলা ক্রোমাটোগ্রাফি। আর বন্টনের এখানে পেপার, গ্যাস, তাহলে এই অধিক পাতলাতে মনে থাকলে আর বাকি যা থাকবে সব হবে এই বন্টন ক্রোমাটোগ্রাফিতে, স্তম্ভটা সব কিছুই এখানে চলে আসবে। এবার আসো এই পার্টটা তো গেল, অধিক পাতলা দিয়ে এটা মনে রাখবা কলাম এবং পাতলা অধিশোষণের মধ্যে, আর সব যাবে কিসে, বন্টনের মধ্যে বা বিভাজনের মধ্যে। এইগুলো কিন্তু শর্ট ফর্ম দেওয়া এখানে। আমরা বলছি দুইটা দশা থাকে, একটা স্থির দশা থাকে, একটা চলনশীল দশা থাকে। একটা স্থির, একটা চলনশীল। সকল চলনশীল মাধ্যমে তরল থাকবে এক্সেপ্ট গ্যাস ক্রোমাটোগ্রাফি। দেখো যেটার ক্রোমাটোগ্রাফি গ্যাসীয়, গ্যাস ক্রোমাটোগ্রাফিতে গতিশীল কি হয়, গ্যাস হয় না? গ্যাস ক্রোমাটোগ্রাফিতে গতিশীল হয় কিন্তু গ্যাস। গ্যাসে তো তোমার তরল আসবে না। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে কি তরল কি চলনশীল অবস্থা আসে? চলনশীল অবস্থা আসে না, এই জন্য গ্যাস ক্রোমাটোগ্রাফিতে চলনশীল অবস্থা গ্যাস, আর সকল চলনশীল অবস্থা তরল। তাহলে কিন্তু আমার চলনশীল অবস্থা পড়া হয়ে গেছে। আবারও বলি, গ্যাস ক্রোমাটোগ্রাফিতে একমাত্র চলনশীল অবস্থা গ্যাস, আর বাকি সব কিছুতে চলনশীল অবস্থা তরল। এবার আসো অধিক পাতলা, অধিকের এই ক থেকে আবার মনে রাখো কঠিন। তাহলে অধিক পাতলা কঠিন, যেগুলো অধিক পাতলা এগুলো কঠিন মনে করো। তার মানে স্থির মাধ্যম হিসেবে কঠিন থাকবে, আর বন্টনে দুইটাই তরল তরল থাকবে। এর মধ্যে এইভাবে কোশ্চেন আসে, বলবে নিচের কোনটি তরল তরল ক্রোমাটোগ্রাফি, মানে স্থির মাধ্যমে তরল, চলনশীল মাধ্যমে তরল, পেপার ক্রোমাটোগ্রাফি। এখান থেকে এইভাবে ঘোরায় ফেরায় এমসিকিউ আসবে, যতভাবে আসতে পারে সবগুলাই বলে দিছি, পড়তে হবে। কলাম ক্রোমাটোগ্রাফি দ্বারা উদ্ভিদের নির্যাস থেকে রঙিন উপাদান পৃথকীকরণ। কলাম ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে স্থির সাম্য অবস্থা রূপে কি কি ব্যবহার করা হয়? ওই স্থির রূপে দেখো সেই যে অ্যালুমিনিয়াম চকের গোড়া, কঠিনতা। আর চলনশীল রূপে এই তরল পদার্থকে ব্যবহার করা হয়। এইটুকু পড়বা। আর এই ব্যবহারটা পড়তে হবে এখানে, ভিটামিন অ্যামাইনো অ্যাসিড এস্টার পৃথক করতে এটা ব্যবহার করা হয়। পেপার ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফির ব্যবহারটা পড়তে হবে এখানে। ব্যবহারের আগে দেখো এইটুকু একটু লাগবে আমার। দেখো ক্রোমাটোগ্রাফির দশা কয়টা? দশা দুইটা। বিভাজন ক্রোমাটোগ্রাফিতে গাঢ়ত্বের, আরেকটা কি, উপাদান যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, গতিশীল দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। এইখানে চিত্রটা খেয়াল করো পেপার ক্রোমাটোগ্রাফিতে। এইখানে সবার উপরে কোনটা আছে? সবার উপর এটা কিন্তু উপাদান। উপাদানে দেখো এটা ভি, এটা এ, এটা হচ্ছে দ্রবণের ফুটা থেকে দূরত্ব। তাহলে এখন আরএফটা কি? আরএফটা হচ্ছে রিটেনশন ফ্যাক্টর। দেখো এখানে বলা আছে দ্রব ও দ্রাবকের গতিবেগের আনুপাতিক হার, রিটেনশন ফ্যাক্টর বা রিলেশন টু ফ্রন্ট। কার কার? দ্রব এবং দ্রাবক। এই চিত্র একটু খেয়াল করো তো, দ্রাবক এবং দ্রব, এটা হচ্ছে প্রথম উপাদান, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান। আমরা বলছি কি দ্রব ও দ্রাবকের দূরত্ব অনুপাত। তা দ্রবের দূরত্ব কত? এইখান থেকে দ্রবের দূরত্ব নিতে হবে তুমি বি যদি নাও, তো এইখান থেকে দ্রবের দূরত্ব কত? বি। আর এইখান থেকে দ্রাবকের দূরত্ব, এটা হচ্ছে দ্রাবকের লাইন, এটা হচ্ছে সি। তাহলে বি বাই সি হচ্ছে প্রথমটা। প্রথমটা বলতে এখানে বি এর জন্য দেখো বি বাই সি আর এফ। সেম ভাবে এ এর জন্য তুমি যদি এইটা তুমি এক্স ধরো, এটা তুমি ওয়াই ধরো, তাহলে এক্স এর আরএফ কত হবে, ওয়াই এর আরএফ কত হবে? এক্স এর জন্য কি হবে? দূরবের অতিক্রান্ত দূরত্ব ইয়ে,
আর দ্রাবকের অতিক্রান্ত দূরত্ব c, a বাই c। এই যে দেখো a বাই c, এই দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আর দ্রব্য বা উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্বটা উপরে থাকবে। আর আরএফ এর মান কখনোই এক হবে না, সর্বদা একের থেকে কম হবে। আর এর কোনো একক নাই, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট এটা। আরএফ এর মান একের থেকে কম হবে, তাহলে সব থেকে একের কম কোনটা আছে দেখো, এইটা, তো এটা উত্তর হবে। আরএফ এর মান সর্বদা এক থেকে কম হবে। আরএফ এর মান থেকে উপাদান শনাক্ত করা যায়। দ্রাবকের প্রকৃতির ওপর আরএফ এর মান নির্ভরশীল। দ্রাবক পরিবর্তন করলে আরএফ এর মান আলাদা হয়ে যাবে। এই পেপার ক্রোমাটোগ্রাফি কোথায় ব্যবহার করা হয়? অ্যামাইনো অ্যাসিড, লিপিড, স্টেরয়েড, এগুলো একটু মুখস্থ করতে হবে। বলা হবে নিউক্লিওটাইড অ্যামাইনো অ্যাসিড আলাদা করবে কোন পদ্ধতিতে। দেখো এর আগে যেটা পড়ছি সেখানে কিন্তু অ্যামাইনো অ্যাসিড ছিল, কিন্তু সেখানে নিউক্লিওসাইড ছিল না। যে দুইটা একাত্তরে বললে তোমাকে এই পদ্ধতি দিয়ে আলাদা করতে হবে। চক ক্রোমাটোগ্রাফি, চক ক্রোমাটোগ্রাফিতে একটা কলাম ক্রোমাটোগ্রাফি, এই লাইনটা শুধু একটু পড়বা। পদার্থের গুণগত বিশ্লেষণ, ইউভি রশ্মি দ্বারা যা 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 পড়ছি সেগুলো সামারি একটু বলা আছে এখানে। এক্সট্রা যদি কিছু আছে কিনা আমরা যদি একটু দেখি, এখান থেকে এক্সট্রা কিছু থাকতে পারে। হ্যাঁ, এক্সট্রা একটু অল্প একটু আছে। দেখো বিশ্লেষণ দুইটা, একটা হচ্ছে গুণগত, একটা মাত্রিক বিশ্লেষণ। মাত্রিক মানে যেটা পরিমাণের সাথে রিলেটেড, আর যেটা গুণগত, যেমন শিক্ষা পরীক্ষা, এটা কিন্তু পরিমাপের সাথে রিলেটেড না, পরিমাণের সাথে রিলেটেড না, তাহলে এটা কেমন মিশ্রণ হবে? গুণগত বিশ্লেষণ হবে। তারপরে আয়ন শনাক্তকরণ, এটা কিন্তু গুণগত বিশ্লেষণ হবে। ক্রোমাটোগ্রাফি দেখো আমরা উপাদান আলাদা করছি, আবার ম্যাথমেটিক্যাল টার্ম করছি না, যে দূরত্ব বলছি, তার মানে এটা মাত্রিক হবে, বিশ্লেষণ হবে। এটা খুব ইম্পর্টেন্ট যে ক্রোমাটোগ্রাফি বিশ্লেষণ মাত্রিক উভয়ের অন্তর্ভুক্ত। কৃষিক্ষেত্রে মাত্রিক বিশ্লেষণ, বিষাক্ত ধাতু কোনগুলা, তারপরে নলকূপের পানিতে আর্সেনিক কীট শনাক্তকরণ, খাদ্যবস্তুতে বিষাক্ত ধাতুর উপস্থিতি, এগুলা একটু পড়বা। এগুলো সব কিন্তু গুণগত বিশ্লেষণ, কারণ এগুলো তো পরিমাণের সাথে রিলেটেড না। এটা একটু আলাদা করে জানতে হবে তোমাকে। নলকূপের পানিতে অধিক পরিমাণ আয়রন থাকলে, কি থাকলে সমস্যা হয়? আয়রন থাকলে। এই জন্য আয়রন রিমুভাল প্লান্ট, এটাও দেখো পরিমাণের সাথে রিলেটেড না, তার মানে এটা গুণগতের মধ্যে যাবে। মলমূত্র, রক্তে জীবাণুর উপস্থিতি শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? গুণগত বিশ্লেষণ ব্যবহার করা হয়। তারপরে এরকম আসবে যে গুণগত বিশ্লেষণের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার কি কি। তো এই যে জীবাণুর উপস্থিতি শনাক্তকরণ, কোষের পরিবর্তন, প্রতিচ্ছবি গ্রহণ, এগুলো সব গুণগতের এক্সাম্পল। বা ড্রাগের, ওষুধের বিশুদ্ধতা পরীক্ষার জন্য। সিটিপির ফুল মিনিংটা কি, এটা লাগবে।